12 ডিসেম্বর 2015 প্যারিস। আন্তর্জাতিক পরিবেশ আইন এবং কূটনীতির ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত। কয়েক দশকের আলোচনা, বৈজ্ঞানিক সংলাপ এবং নেগোসিয়েশনের মাধ্যমে COP21 গৃহীত হয় প্যারিস এগ্রিমেন্ট। 195টি দেশ একত্রিত হয়ে জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্বের সবচেয়ে বড় সম্মিলিত প্রচেষ্টা, যার প্রধান লক্ষ্য বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি প্রাক শিল্প স্তরের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াসের যথেষ্ট নিচে রাখা এবং 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রচেষ্টা চালিয়ে যাওয়া। কিয়োটো প্রোটোকলের মতো শুধুমাত্র দূষণকারী দেশগুলোর উপরে চাপিয়ে দেওয়া বাধ্যতামূলক লক্ষ্যের বদলে প্যারিস চুক্তিতে প্রতিটি দেশকে নিজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণের স্বাধীনতা দেয়া হয়েছে, যা ন্যাশনালি ডিটারমিন্ড কন্ট্রিবিউশন বা NDC নামে পরিচিত। প্রতিটি দেশ তাদের নিজেদের সক্ষমতা ও পরিস্থিতি অনুযায়ী কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা বা NDC জমা দেয়। 1.5 ডিগ্রি লক্ষ্য ছুঁতে হলে 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ 43% কমাতেই হবে। অথচ প্যারিস চুক্তির 1 দশক পর জাতিসংঘ রিপোর্ট বলছে, দেশগুলোর বর্তমান প্রতিশ্রুতিগুলো যদি পুরোপুরি বাস্তবায়ন হয়, তাহলেও এই শতাব্দীর শেষে বিশ্বের তাপমাত্রা 2.5 থেকে 2.9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। প্যারিস চুক্তির সামনে সবচেয়ে বড় হুমকি হলো রাজনৈতিক সদিচ্ছার অভাব আর প্রতিশ্রুতির সাথে কাজের বিশাল ফারাক। বিশেষ করে উন্নত দেশগুলোর আর্থিক সহায়তার প্রতিশ্রুতি পূরণ না করায় উন্নয়নশীল দেশগুলোর পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে এই চুক্তির সবচেয়ে বড় শক্তি হলো জনগণের কাছে এর দায়বদ্ধতা। তাই কেবলমাত্র আমরাই পারি আমাদের আচরণের পরিবর্তনের মাধ্যমে একটি পরিবেশ বান্ধব রাষ্ট্র কাঠামো ও বিশ্ব গড়ে তুলতে।